ওকে, সো আমরা একটা ফাইবার ড্যাশবোর্ডে আছি। ফার্স্ট অফ অল আমরা একটু অর্ডার ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। মাই বিজনেসের আন্ডারে আমরা যদি অর্ডার অপশনে যাই, আমরা কি দেখতে পারবো? আমাদের রানিং কতগুলা অর্ডার আছে এগুলো দেখতে পারবো। যেমন আমরা এখানে দেখতেছি এখন আমাদের অ্যাকাউন্টে 9টা অর্ডার রানিং আছে। আচ্ছা, আর এখানে 668টা অর্ডার কমপ্লিট হয়েছে, আর ক্যান্সেল হয়েছে 50টা। আচ্ছা, তো অর্ডারের ইন্টারফেস কেমন হয় দেখতে? আমরা এই মিউট করো তো, সাউন্ড আসতেছে। সবাই তো স্ক্রিন দেখতেছো, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। Okay. তা আমরা যেখানে অর্ডারে ঢুকে আসো, তো এই অর্ডারটাতে ঢুকলাম আমরা। আমরা এই অর্ডারটাতে যখন ঢুকবো আমরা দেখবো যে আসলে এই অর্ডারের ইন্টারফেসটা হচ্ছে এই রকম থাকে। আহ, এই হইলো একটা অর্ডার, যেখানে আমরা দেখতেছি হাতের ডান দিকে অর্ডারটা ডিটেল দেখা যাচ্ছে। এটা কোন গিগ থেকে অর্ডারটা আসছে? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ম্যানেজমেন্টের উপর অর্ডারটা আসছে। আচ্ছা, তো বেসিক্যালি মালিহা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটার, এবং আমাদের যত সোশ্যাল মিডিয়া পোস্টস দেখো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আমাদের সব সোশ্যাল মিডিয়া ওই ম্যানেজ করে। এবং ও মার্কেট প্লেসেও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দেয়। তো আমরা দেখতেছি ওর একটা গিগ আছে, যে গিগটা হচ্ছে, আমরা যদি একটু নতুন ট্যাবে ঢুকি, এই গিগটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। আচ্ছা, ফাইবার মাঝে মধ্যে এরকম একটু ঝামেলা করে। ওকে, এই গিগটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, এগুলো ম্যানেজমেন্টের উপরে একটা গিগ। এই গিগ থেকে অর্ডারটা আসছে, এবং অর্ডারে দেখো একটা ওই যে বললাম না, কাউন্টডাউন টাইমার ঘুরতে থাকে। এই যে আমরা কিন্তু একটা কাউন্টডাউন টাইমার দেখতে পাচ্ছি, যেখানে 2 দিন, 2 ঘন্টা, 46 মিনিট, 30 সেকেন্ড এইভাবে টাইমটা দেখাচ্ছে। অর্থাৎ ওর হাতে আর 2 দিনের মতো সময় আছে। 2 দিনের মধ্যে ওকে আসলে কাজটা কমপ্লিট করতে হবে। যদি মনে হয় এক্সট্রা টাইম টাইম লাগবে, ওটা আমি পরে আসতেছি। আচ্ছা, তো এখানে হাতে ডান দিকে দেখো অর্ডার বাই, কোন ক্লায়েন্ট অর্ডার করছে, কয় তারিখ, ডেলিভারি ডেটটা কয় তারিখে, জুলাইয়ের 8 তারিখে 2:26 AM এর মধ্যে ডেলিভার করতে হবে। টোটাল এই অর্ডারটার প্রাইস হচ্ছে $250। এবং প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে একটা অর্ডার নাম্বার থাকে। অর্থাৎ ক্লায়েন্টের সাথে কোনো যদি ঝামেলা টামলা হয়, তখন আমরা এই অর্ডারের নাম্বারের এগেনস্টে সাপোর্ট নিতে পারি। আচ্ছা, তো ক্লায়েন্ট যখন আমাদেরকে অর্ডার দেয়, এই অর্ডারটার ইন্টারফেসটা এরকম থাকে। আর এই অর্ডারটার ডিটেইল আমরা যদি যাই, এখানে আমাদের টোটাল ডিটেলটা দেখাচ্ছে কি কি কাজ, 30 দিনের এঙ্গেজমেন্ট, ফলোয়ার, অ্যাকশন প্ল্যান, শিডিউল, পোস্ট, এগুলো করা লাগবে। আর রিকোয়ারমেন্ট সেকশনে আমরা যদি যাই, ক্লায়েন্টের অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের আমরা রিকোয়ারমেন্ট দিই না, সি প্যানেলের এক্সেস, ওয়ার্ডপ্রেসের এক্সেস, এই সেই সেই সমস্ত এক্সেসগুলো যদি আনসার করা থাকে, আমরা দেখতে পারবো সেই এক্সেসগুলো এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের অর্ডার ইন্টারফেস, পিটি ইজি। আচ্ছা, এর পাশাপাশি কুইক রেসপন্স, অটো রেসপন্স আমরা দেখছি। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এই ক্লায়েন্টের অর্ডারটা মনে করো আমার অন টাইমে ডেলিভারি হচ্ছে না। অনেক রিজন থাকতে পারে, আমি শেষ করতে পারি নেই, বা ক্লায়েন্ট আসলে আমাকে রিকোয়ারমেন্ট বাড়াই দিছে পরবর্তীতে, বা আমি আসলে অর্ডারটা করছি, ক্লায়েন্টের পছন্দ হয়নি। বিশেষ করে ডিজাইনারদের ক্ষেত্রে এরকম হবে, ডেভেলপারদের ক্ষেত্রে এরকম হবে। কাজটা করতে পছন্দ হয়নি, সে আসলে নতুন করে আবার চাচ্ছে করায় নিতে। অথবা কোনো একটা ফিচার, এমন একটা ফিচার আছে সেটা আসলে হচ্ছে না টাইম শেষে দিকে, তখন আমি কি করব? আচ্ছা, সবচেয়ে বেস্ট হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা, এই মেসেজ, এই মানে এখানে আমরা যদি একদম নিচের দিকে নামি, অ্যাক্টিভিটি ট্যাবে একদম নিচের দিকে নামলে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবো। মানে এটা অর্ডার পেজে কমিউনিকেশন করতেছি। উপরের লিঙ্কটার দিকে তাকাও, fiverr.com/order/অর্ডারের নাম্বার। এইখানে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করে, অর্ডার দেওয়ার পর আমরাও মেসেজ করতে পারি, ক্লায়েন্টও মেসেজ করতে পারে এখানে। আচ্ছা, তো এখানে আমরা মানে জেনেরিক কথাবার্তাগুলো এখানে বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ অর্ডার দেওয়ার জন্য, আমি তোমাকে জানাচ্ছি কি অবস্থা না অবস্থা, ঠিক আছে, কতদিন সময় লাগবে, এগুলো আমরা এই অর্ডার পেজে কথাবার্তা বললাম। আর নর্মালি অর্ডার পেজের মেসেজ আমি কি বলছি, ক্লায়েন্ট কি বলছে, এগুলা সাধারণত ফাইবারের সাপোর্ট টিম নর্মালি অ্যাক্সেস করতে পারে। সুতরাং এখানে সেন্সিটিভ কথাবার্তা বা কোনো কিছুর এক্সেস টেক্সেস এগুলা এখানে নেওয়া উচিত না।
তো এগুলো আমরা কি করব, কোথায় নিব? এই দেখো এখানে কনভারসেশন নামে যে অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এই কনভারসেশন অপশনে আমরা আসলে এই ক্লায়েন্টের সাথে আমার কি কথাবার্তা হইতেছে, ইনবক্স নামে একটা অপশন আছে যেখানে আমি সমস্ত ক্লায়েন্টদের মেসেজ দেখতে পাই, যেটা তোমাদেরও, যাদের আসলে ক্লায়েন্টের মেসেজ বা ফেক ক্লায়েন্টের মেসেজ আসছে, তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাইছো, যে যেখানে আমরা ইনবক্স অপশনে গেলে আমরা ক্লায়েন্টদের সমস্ত ক্লায়েন্টের মেসেজ দেখতে পাই আর কি। তো এখানে আমার সাজেশন ডিসকাশন গুলা এখানেই হওয়া উচিত, কারণ এই এই জায়গাটা ফাইবার কাস্টমার সাপোর্ট নর্মালি অ্যাক্সেস করতে পারে না। তবে ক্লায়েন্ট বা আমি যদি, মানে ক্লায়েন্ট যদি আমার বিপক্ষে বা আমি যদি ক্লায়েন্টের বিপক্ষে কোনো কমপ্লেইন রেজ করি বা সাপোর্ট টিকেট ওপেন করি, তখন তারা আসলে এটার ভিতরে ঢুকে দেখতে পারে যে কি হয়েছে আসলে। সুতরাং এই জায়গাটা আমার জন্য সেফ, কারণ আমরা অনেক সময় অনেক ক্লায়েন্টের এক্সেস ক্লায়েন্ট চায় না যে ফাইবার সাপোর্ট টিম জানে আমাকে দিবে এক্সেস, আমি ডেভেলপার ডিজাইনার বা মার্কেটার, কিন্তু কাস্টমার ক্লায়েন্টরা মনে করে যে আসলে যদি ফাইবার কাস্টমার সাপোর্ট এই সমস্ত এক্সেস টেক্সেস নিয়ে নেয় তাহলে তো সমস্যা, এই জন্য আমরা চেষ্টা করবো ইনবক্সে কথাবার্তা বলার জন্য। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলি আসলে অর্ডার বক্সে কথাবার্তা বলা, আর এটাকে বলি আসলে ইনবক্সে কথাবার্তা বলা। সো ন্যাচারালি অর্ডার অর্ডার দেওয়ার পর থেকে যত কমিউনিকেশন সব আমাদের এই ইনবক্সেই করা উচিত। হ্যাঁ, এটা মোটামুটি সেফ একটা জায়গা, ক্লায়েন্টরাও সেফ ফিল করে, আমরাও সেফ ফিল করি। আচ্ছা, এই অর্ডার ইন্টারফেসে আমাদের যদি কোনো একটা ক্লায়েন্টের কাজ দেরি হয়ে গেছে, এরকম হইলো, এটা হইতেই পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের সাথে ইনবক্সে বলবো, ভাই তোমার এই ফিচারটা তো হচ্ছে না, বা তুমি তো আসলে নতুন করে রিকোয়ারমেন্ট দিছো, বা তুমি রিভিশন দিছো, সো আমার তো আসলে হাতে আর মাত্র 2 দিন সময় আছে। আমরা সবসময় চেষ্টা করবো অন্তত পক্ষে 24 ঘন্টা আগে ক্লায়েন্টকে এরকম একটা মেসেজ দিব যে আমি তোমাকে টাইম এক্সটেন্ডের রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি একটু একসেপ্ট করে নাও। তুমি যদি প্রপার ওয়েতে যাও, বা তোমার হয় না যে আমি একটা কাজ করতেছি, এই কাজ একটা পার্শিয়াল পার্ট ক্লায়েন্টকে দেখাইলাম, ক্লায়েন্ট অনেক খুশি, ঠিক আছে, আগাও। এখন আমি সামহাও লেট করে ফেললাম, ক্লায়েন্ট কিন্তু অতটা প্রবলেম ফিল করে না, কারণ দেখতেছে যে আমাকে দিয়ে কাজ উঠাইতে পারবে সে, বা আমাকে দিয়ে হচ্ছে কাজ। আর যদি খুব বাজে কাজ হয় তাহলে সেটা ডিফারেন্ট কেস, ক্লায়েন্ট তখন এক্সটেন্ড এক্সটেন্ড করতে চায় না। আর যদি দেখি যে আসলে কোনো একটা ফিচারে আটকে আছে, ক্লায়েন্টকে যদি আমরা পোলাইটলি বুঝাইতে পারি যে আমার আসলে আরো 3-4 দিন সময় লাগবে এই পুরো ফিচারটা ইন্টিগ্রেট করতে, তো আমার তো আসলে অর্ডারের মধ্যে টাইম লিমিটেড, সো আমি তোমাকে টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি একটু একসেপ্ট করে নাও, তাহলে ক্লায়েন্টরা আসলে খুব বেশি ঝামেলা করে না। তো কিভাবে সে করবো সেটা করবো, দেখো এখানে এক্সটেন্ড ডেলিভারি টাইম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কয়দিন লাগবে, আমি বললাম আমার 3 দিন লাগবে। তাইলে আমার আজকে 5 তারিখ, 6, 7, 8 তারিখ পর্যন্ত সময় লাগবে। আচ্ছা, 8 তারিখ পর্যন্ত টাইমই আছে, ঠিক আছে। তাইলে আমাদের 8, 9, 10, 11 তারিখ মতো লাগবে। হ্যাঁ, তাহলে আমার 3 দিন টাইম লাগবে। এখানে ক্লায়েন্টকে লিখে দিব, আই নিড 3 more days as the scope of the works, স্কোপ অফ দ্য ওয়ার্ক চেঞ্জ হয়েছে, বা রিভিশন চাইতেছো তুমি, বা নতুন কিছু জিনিস চাচ্ছ, ফিচার ইন্টিগ্রেট হয় না, সেজন্য আমার আসলে 3 দিন টাইম লাগবে। এটা করে আমরা সেন্ড রিকোয়েস্ট করে দিব ক্লায়েন্টকে, এদিকে আমরা ইনবক্সে মেসেজ দিয়ে রাখবো, ভাই আমি তোমাকে একটা টাইম এক্সটেনশনের রিকোয়েস্ট অ্যাবসেন্ট ইউ টাইম এক্সটেনশন রিকোয়েস্ট, উড ইউ প্লিজ অ্যাকসেপ্ট। এটা 24 ঘন্টা আগে পাঠাবো কেন? কারণ অনেক সময় হইতে পারে ক্লায়েন্ট অ্যাভেলেবেল নাই অনলাইনে, তুমি এমন টাইমে এক্সটেন্ড করলা যে তোমার হাতে অর্ডারে আছে আর মাত্র 6 ঘন্টা। হুম, তুমি টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দিছো, এই 6 ঘন্টার মধ্যে ক্লায়েন্ট আসলোই না, তখন একটা সমস্যা না, নাকি বলো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তবে একটা সুবিধা আছে, ফাইবার বলে দিচ্ছে তুমি যদি টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দাও, ক্লায়েন্টের হাতে দুটো অপশন থাকে, একসেপ্ট বা ডিক্লাইন। ক্লায়েন্ট যদি একসেপ্ট বা ডিক্লাইন কোনোটাই না করে, অটোমেটিক্যালি 48 ঘন্টা মানে 2 দিন পর টাইম এক্সটেন্ড অটো হয়ে যাবে, অটো 2 দিন পরে এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু খেয়াল রেখো, এটা একটা নতুন আপডেট। আচ্ছা, তো আমরা সবসময় অন্তত পক্ষে 24 ঘন্টা আগে টাইম এক্সটেনশন, আমি বুঝতেছি এটা হবে না, আরো 3 দিন লাগবে, 24 ঘন্টা আগে পাঠাও না, ঠিক আছে। ক্লায়েন্ট অনেক সময় অনলাইনে থাকবে না, তখন তোমাকে তো আসলে ঝামেলা করতে হবে। তো এই জন্য 24 ঘন্টার মধ্যে সাধারণত ক্লায়েন্টরা আসে, ঠিক আছে।
আচ্ছা, তো ব্যাস, আমি ক্লায়েন্টকে একটা টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দিয়ে রাখলাম, এদিকে ইনবক্সে আমি বলে রাখলাম তোমার আমি একটা টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দিচ্ছি, তুমি সেটা একটু অ্যাকসেপ্ট করে ফেলো, শেষ। আচ্ছা, এখন আমাদের যেটা সেটা হইতেছে যে আমাদের পার্শিয়াল রিফান্ড। পার্শিয়াল রিফান্ড ব্যাপারটা আগে একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক এই পুরো প্রজেক্টটা $250 একটা কাজ। এই পুরো $250 ওর মনে করো এই কাজ করার কথা ছিল, বা এই ফিচার ইন্টিগ্রেট করার কথা ছিল। তো আমি ধরা যাক দুইটা ফিচারের মধ্যে একটা ফিচার পারছি আর একটা পারি নাই, হইতেই পারে। বা ক্লায়েন্টের ডিজাইন ভালো লাগে নাই, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু আমার ডিজাইন ভালো লাগে নাই, $250 পুরোটা আমাকে তোমার দেওয়া লাগবে না, তুমি আমাকে $125 দিও, বা $100 দিও, বা $150 দিও, বাকি টাকা আমি নিলাম না। আচ্ছা, এটাতে কি হবে? পার্শিয়াল রিফান্ড হয়ে গেল ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টও খুশি, আমিও খুশি। এখন পার্শিয়াল রিফান্ড যখন ছিল না, তখন আগে কি হতো জানো? আগে হয় এই পুরো অর্ডারের টাকাটা তুমি পাবা, আর নাইলে $1 পাবা না। এখন একটা কাজ আমি ক্লায়েন্টের করছি, সে কাজটা আসলে পুরোপুরি হয় নাই, পার্শিয়ালি হইছে। এখন অনেক ক্লায়েন্ট ভালো থাকে, তারা আসলে চিন্তা করে যে না, এই ছেলেটা চেষ্টা করছে, টাকাটা দিয়ে দিই, হয়নি আসলে, এটা তো লাখ খারাপ আমার, হ্যাঁ। আচ্ছা, আবার অনেক ক্লায়েন্ট চিন্তা করে না, আমি ওকে কাজটা করার জন্যই পুরো টাকা দিছি, সেটা সে করতে পারে নাই, ওকে আমি পুরো টাকা দিব না। তখন ক্লায়েন্ট পুরো টাকাটা রিফান্ড নিয়ে নিত আগে। তো যার কারণে ফাইবার নতুন করে ইনক্লুড করছে পার্শিয়াল রিফান্ড, এটা আমাদের জন্য ভালো। সুতরাং কোনো কাজ যদি আমার এরকম হয় যে আমি পুরো কাজটা করতে পারি নাই, আমি অবশ্যই পার্শিয়ালি ক্লায়েন্টকে রিফান্ডটা দিয়ে দিব। কেমনে দিব? একটু নিচের দিকে নামবো, আমরা একটু নিচের দিকে নামলে আমরা দেখবো এই যে হাতের ডান দিকে দেখো, সাপোর্টের নিচে রেজুলেশন সেন্টার নামে একটা অপশন আছে। এই রেজুলেশন সেন্টারে যাব। রেজুলেশন সেন্টারে যাওয়ার পর দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পার্শিয়াল রিফান্ড আর একটা ক্যান্সেল। তো আমি মনে করো পার্শিয়ালি রিফান্ড করব, অফার আর পার্শিয়াল রিফান্ড। পার্শিয়াল রিফান্ডের নিয়ম হচ্ছে, পার্শিয়াল রিফান্ড আমি 60% পর্যন্ত করতে পারবো, দেখো আপ টু 60%। এবং যে কোনো অ্যামাউন্টের অর্ডার হইলে হবে না, $50 উপরের অর্ডার হইতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি 60% পর্যন্ত রিফান্ড করে দিতে পারবো, ঠিক আছে, ও বলে দিছে তুমি $150 পর্যন্ত রিফান্ড করতে পারবা, ব্যাস। এখন আমার যতটুকু রিফান্ড করা লাগে, আমি মনে করো যে $250 মধ্যে $150 নিলাম, বাকি $100 আমি রিফান্ড করে দিব, ব্যাস। তবে যে কোনো কেসে আমি কিন্তু ক্লায়েন্টকে ইনবক্সে আগে জানিয়ে রাখবো যে ভাই দেখো, তুমি, আমি আসলে কাজটা করতে পারি নাই, আমি আসলে তুমি যদি চাও আমি তোমাকে একটা পার্শিয়াল রিফান্ড করে দিচ্ছি। তখন তুমি ক্লায়েন্টকে এই কথাটা বলে এদিক দিয়ে তুমি কি করবা, পার্শিয়াল রিফান্ডের একটা রিকোয়েস্ট পাঠাই দিবা। অফার পার্শিয়াল রিফান্ড, অ্যামাউন্ট লিখলাম, এখানে লিখলাম অ্যাজ আই কুডন্ট কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, এম ফান্ডিং কত রিফান্ড করতেছিল লিখে দিই। ভাইয়া এরকম ক্ষেত্রে রেটিং খারাপ হয়ে যাবে না? হইতে পারে, ওটা তো আমার লাগ খারাপ, কিছু করার নেই, কারণ আমি করতে পারিনি পুরো কাজ। এই জন্য আমরা কাজ নেওয়ার আগে বুঝে শুনে নিব, মোটামুটি আমি শিওর যে এই কাজ আমাকে দিয়ে হবে, সেটাই আমি নিব, ঠিক আছে। এখন নিয়ে নিছি, ডিজাইন পছন্দ হয়নি, এটা তো আমার লাগ খারাপ, বা আমি আবার চেষ্টা করবো নতুন করে ডিজাইনটা করে দেওয়ার, তারপরও যদি ক্লায়েন্টের পছন্দ না হয়, তখন দেখা যাচ্ছে যে আমার রিফান্ড যদি পার্শিয়ালি না করি, পুরো অর্ডারটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, টাকাও ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে, আর এই অর্ডারটা কমপ্লিট হইতেছে না, ক্যান্সেলেশনে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবা, আমরা এই রিজলিউশন সেন্টারে গিয়ে কিছু একটা করা মানে এটা কনফ্লিক্ট ফ্রি অর্ডার হইল না। ভালো করে খেয়াল করো, একটা অর্ডার কনফ্লিক্ট ফ্রি কখন হয়? যখন আমি মানে পুরো অন টাইমে কাজটা ডেলিভারি করছি, লেট হইল না। লেট মানে কি, তুমি যখন ওই টাইমের মধ্যে ডেলিভারি না করতে পারবা, লাল করে দেখাবে লেট, এটা হলো লেট। লেট হওয়াটাও কনফ্লিক্ট। এই যে একটা পার্শিয়াল রিফান্ড করতেছি, এটাও কনফ্লিক্ট। ক্যান্সেল করতেছি, এটাও কনফ্লিক্ট। ক্লায়েন্টকে অর্ডার ডেলিভারি করে দিছি, ক্লায়েন্ট রিজেক্ট করছে, এটাও কনফ্লিক্ট। তো এই ধরনের কনফ্লিক্টে দেখা যায় গিগের উপরে একটা খারাপ ইম্প্যাক্ট আসে।
সুতরাং আমরা চেষ্টা করব যে কোনো অর্ডার যাতে কনফ্লিক্ট ফ্রি হয়, আমার কোনো জায়গায় হাত না দেওয়া লাগে। অর্ডার দিছে, কাজ শেষ করছি, ডেলিভারি দিছে, অ্যাকসেপ্ট করে ফেলছি, স্মুথ। তো এই জিনিসটা হওয়ার জন্য ক্লায়েন্টের সাথে আসলে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আমি ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। কন্টিনিউ, ক্লায়েন্ট খুশি, খুশি করা ক্লায়েন্টকে, সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ডেলিভারি ব্যাপারে আমি একটু পরে যেতেছি। আহ, আমরা এখন এই পার্শিয়াল রিফান্ডটা বুঝলাম, জাস্ট এখান থেকে রিফান্ড বাটনে ক্লিক করে দিলে ক্লায়েন্টের কাছে রিফান্ড রিকোয়েস্টটা চলে যাবে এবং ক্লায়েন্ট টাকাটা পেয়ে যাবে। এখানে রিজন চুজ করতে বলছে, যে কোনো একটা চুজ করে দাও, প্রথমটা চুজ করে দিয়ে সেন্ড অফার শেষ। তাইলে এই হলো পার্শিয়াল রিফান্ড, প্রিটি ইজি। আমরা দুটো জিনিস দেখলাম, এক হচ্ছে লেট হয়ে যাচ্ছে, টাইম এক্সটেন্ড, এটাও কিন্তু খারাপ, টাইম এক্সটেন্ড করতেছি মানে অর্ডারের মধ্যে আমি হাত দিতেছি, কনফ্লিক্ট ফ্রি অর্ডার হইল না। পার্শিয়াল রিফান্ড দিতেছি, কনফ্লিক্ট ফ্রি অর্ডার হইল না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডেলিভারি। ধরো এই অর্ডারটা আমাদের শেষ। সবসময় মনে রাখবা, একটা অর্ডার কখনো ক্লায়েন্টের পারমিশন ছাড়া আমি ডেলিভারি করব না। কি হইতে পারে, ক্লায়েন্টের কাজ পছন্দ নাই হইতে পারে। না হইলে কি কি করবে সে, ওকে যখন আমি একটা অর্ডার ডেলিভারি করব তখন ওর কাছে দুটো অপশন থাকবে, একসেপ্ট, একসেপ্ট করলে পেমেন্টটা আমি পেয়ে যাব। আর একটা অপশন থাকবে রিকোয়েস্ট মডিফিকেশন। তো ক্লায়েন্ট যখন এই মডিফিকেশন রিকোয়েস্টটা করবে তখন কি হবে, আমার আবার কাজটা করে জমা দেওয়া লাগে। তার থেকে আমার ভালো না যে আমি যত প্রবলেম হয় আমি যতটুকু করছি ক্লায়েন্টকে ইনবক্সে বললাম, দেখো তো ভাই আমি এই কাজটা করছি, কতটুকু হয়েছে, তোমার ভালো লাগতেছে কিনা। বা আমি যে সাধারণত যেটা করি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, ধরো 10টা পেজের কাজ, একটা পেজ করে ক্লায়েন্টকে দেখাও, সেকেন্ড পেজ করে দেখাও, থার্ড পেজ করে দেখাও, একটা একটা স্টেপ বাই স্টেপ আগাও। এরপর ক্লায়েন্ট একটা ডকুমেন্টেশনের রিভিশন গুলো দিল, ইনবক্সে দিল, তুমি সেই রিভিশন গুলা করলা, ক্লায়েন্ট বললো হ্যাঁ সব ঠিক আছে, খালি এটা একটু আবার চেঞ্জ করে দাও, আবার চেঞ্জ করে দিলা। তারপরে ক্লায়েন্টকে বললো এখন সব ঠিক আছে, ক্লায়েন্ট বললো হ্যাঁ সব ঠিক আছে। তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম আমি কি এখন অর্ডারটা ডেলিভারি দিতে পারি, ক্লায়েন্ট বললো হ্যাঁ তুমি এখন ডেলিভারি দিতে পারো। তারপরে গিয়ে আমি অর্ডার পেজে গিয়ে ডেলিভারি দিলাম। সব তো পারমিশন নিয়েই রাখছি, রিজেক্ট করার তো কোনো অপশন নাই, তাই না? সুতরাং আমরা সবসময় ক্লায়েন্টের পারমিশন নিয়ে তারপরে অর্ডার ডেলিভারি করব। এবং পুরা কাজ ক্লিয়ার হইতে আমার অনেক সময় লেট হয়ে যেতে পারে, এক্সটেন্ড করে নিব, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ক্লায়েন্টের পারমিশন ছাড়া ডেলিভারি করলে কি হবে, রিজেকশন খাবো। আবার হইতেছে ক্লায়েন্ট অনেক সময় মনে করে এটাই তোমার ফাইনাল ডেলিভারি, তুমি আর কোনো কিছু চেঞ্জ টেঞ্জ করে দিবা না। আসলে তো হয়তো ক্লায়েন্ট যদি আমাকে বলতো আমি কিন্তু রিভিশন করে দিতাম। এন্ড ক্লায়েন্টের কাজটা পছন্দ হয়নি, রেটিং খারাপ দিয়ে দিল, সে ভাবলো যে এটাই তোমার ফাইনাল ডেলিভারি, তুমি আর চেঞ্জ টেঞ্জ করবা না। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি ডেলিভারি করতে চাই, দেখো ডেলিভার নাও নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবো, একদম পিটিইজি। সাধারণত আমরা ডেলিভারির ক্ষেত্রে খুব অল্প কথাবার্তা বলি এবং একটা কুইক রেসপন্স ব্যবহার করি। অর্ডার করলে যেরকম, এই যে হিয়ার ইজ ইউর ডেলিভারি, এরকম একটা মেসেজ। দেখো, হাই অমুক, এটা ফাইবারে সেভ করা, তুমি চাইলে তোমার মতো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। সো আই এম এক্সাইটেড যে কাজটা কমপ্লিট। আমি এক্সাইটেড যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, সো ইফ ইউ নিড এনি রিভিশনস অর মডিফিকেশন লেট মি নো। ব্যাস, এই মেসেজটা না তোমরা সেভ করে রাখবা, যেমন ওয়েব ডিজাইনার, হ্যালো, আই হ্যাভ কমপ্লিটেড ইয়োর ওয়েবসাইট, হিয়ার ইজ দ্য লিঙ্ক। তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলা, মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটে কাজটা করছো। আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে তুমি বললা ইফ ইউ নিড এনি modification or changes, please let me, শেষ। বানান ঠিক করে নিবা, এটাকে তুমি কি করবে, একটা টেমপ্লেট আকারে সেভ করে রাখবা। ঠিক আছে। ইউজ এ কুইক রেসপন্সের এখানে গেলে তুমি দেখবা অ্যাড নিউতে ক্লিক করে তুমি তোমার মতো একটা ডেলিভারি মেসেজ, মেসেজ নাম দিয়ে এখানে সেভ করে রেখে দিলা, শেষ লেখাটা।
তো যখনই তোমার ক্লায়েন্টের অর্ডার ডেলিভারি করবা, তুমি কিছুই না, তুমি শুধুমাত্র এইখান থেকে এই যে ডেলিভারি মেসেজ বাটনে ক্লিক করলেই তোমার যে মেসেজটা আসছে এটা চলে আসবে, অর্ডার শেষ। কোনো ধরনের রেটিং বা রিভিউ এখানে চাওয়া যাবে না। আর কাজটা শেষ হওয়ার পর সবসময় একটা ছবি আপলোড করবা। কেন? কারণ তুমি যখন ফাইবারে গিগে যাও, তোমরা কি খেয়াল করছো কিনা যে আমরা যখন ফাইবারে গিগে যাই, গিগের ইমেজ তিনটা বাদেও আরো কিছু ছবি দেখা যায় যেগুলা বিভিন্ন ক্লায়েন্টের কাজ আমি ডেলিভারি করার সময়, এই যে যেমন এটা, হ্যাঁ, এটা কাজটাকে সে ডেলিভারি করছে, ডেলিভারি করার সময় এই ছবিটা সে আপলোড করে দিছে। এবং নিচের দিকে আমরা কিন্তু ওই ক্লায়েন্টের রেটিং রিভিউ দেখতে পাচ্ছি, গিগের ছবির ভিতরেই চলে আসে। তার মানে এটা কি খুব ভালো একটা অপশন না? মানে পরের ক্লায়েন্টরা প্রিভিয়াস বিভিন্ন ক্লায়েন্টের কাজের স্যাম্পল দেখতেছে। যেমন ও সোশ্যাল মিডিয়ায় কাজ করে, আগে আগে ফলোয়ার ছিল এতজন, এখন ফলোয়ার এতজন হয়েছে, এতগুলো পোস্ট বাড়ছে, ঠিক আছে? তো এরকম এরকম টাইপের কিছু ছবি, বা ওয়েবসাইট যারা কাজ করি ওয়েবসাইটের একটা সেকশনের ছবি, বা ক্যানভা দিয়ে আমরা যেরকম পোর্টফোলিও টেমপ্লেট বানাইছি এরকম কিছু টেমপ্লেট বানিয়ে দিয়ে দিতে পারি। যার জিনিস স্পিড অপটিমাইজেশনের কাজ বিফোর আফটার হতে পারে। তাইলে আমরা অর্ডার ডেলিভারি করার সময়, আমরা যখন যে কোনো একটা অর্ডার আমি ডেলিভারি করব, এখানে আমি যে আপলোড ওয়ার্কে গিয়ে যে ছবিটা দিব, এই ছবিটাই হইতেছে আমাদের, ধরো আমি একটা ছবি দিলাম এখানে, কোনো একটা ছবি, এই ছবিটাই হইতেছে আমাদের ওই গিগের ভিতরে চলে যাবে। ক্লিয়ার সবাই? সহজ না ডেলিভারিটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। মানে একটা অর্ডার ম্যানেজ করতে গিয়ে, আমি একটু সামারি করে নিতেছি, অর্ডার ম্যানেজ করতে গিয়ে আমার এক্সটেন্ড করা লাগতে পারে, ডেলিভারি করতে হইতে পারে, পার্শিয়াল রিফান্ড করা লাগতে পারে, যেটা আমরা নিচের দিকে দেখলাম রেজুলেশন সেন্টার থেকে। আচ্ছা, রেজুলেশন সেন্টারে আরেকটা অপশন ছিল, সেটা হইতেছে ক্যান্সেল। কোনো একটা ক্লায়েন্টের কাজ আমি পারি নাই, আমার দোষ, পুরাই আমার দোষ, তখন আমি কি করব? আস্ক বায়ার টু ক্যান্সেল দা অর্ডার। তারপরে এখান থেকে একটা অপশন চুজ করে দিব যে কেন ক্যান্সেল হইতেছে, আই ক্যান নট ডেলিভার, বা মানে আমি আসলে টেকনিক্যাল বা পার্সোনাল ইস্যুতে অর্ডারটা ডেলিভারি করতে পারি নাই, ঠিক আছে, এটা ডান। একটু ছোট করে লিখে দাও, এম আনএবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, শেষ। ব্যাস, এবার আমি কি করব? এই অর্ডারটা রিকোয়েস্ট পাঠিয়ে দিব, ক্লায়েন্টকে মেসেজে বলে দিব যে ভাই আমি তোমাকে পুরো অ্যামাউন্টটা রিফান্ড করে দিছি, অর্ডারটা ক্যান্সেল করে দিছি, তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে পেমেন্টটা পেয়ে যাবা। বেসিক্যালি ব্যাপারটা কি হয়, ক্লায়েন্ট যখন একটা অর্ডার দেয় ফাইবারে বা আপওয়ার্কে যেখানেই বলি, এই টাকাটা জমা দিয়ে দিতে হয় প্রথমেই। অর্ডারটা দেওয়ার সময় এই ক্লায়েন্টের $250 কিন্তু ফাইবারের কাছে চলে গেছে। এখন আমরা কাজ শেষ করার পর যখন কি ফাইবার রেখে দিছে, এসক্রো বলি আমরা এটাকে, হ্যাঁ। তারপরে ফাইবার যখন অর্ডারটা, ফাইবারকে যখন আমরা ডেলিভারি করে দিই, মানে ক্লায়েন্ট যখন সেটা একসেপ্ট করে, ডান, মানে অর্ডারটা ডেলিভারি করার পর ক্লায়েন্টের হাতে দুটো অপশন থাকে, একসেপ্ট, একসেপ্ট করে ফেললে ফাইবার আমাদেরকে টাকাটা দিয়ে দেয়। ওকে। আচ্ছা, এবার এই ক্যান্সেল যদি করে দেই তাইলে এটা আবার বায়ারের কাছে পাঠায় দেয় টাকাটা, ঠিক আছে। দুজনের কাছ থেকেই চার্জ কাটে, আমাদের কাছ থেকে 20% টাকা রেখে দেয়, এই $250 20% টাকা ফাইবারের। তবে সাবস্ক্রিপশন প্ল্যানে কিছু সুবিধা আছে, এটা আমি পরে আসতেছি। আরেকটা হচ্ছে কি, বায়ারদের কাছ থেকেও 2.5% কেটে নেয়। আচ্ছা, তাই দোনো জায়গা থেকেই ফাইবার আসলে টাকা খায়, এবং এটা তাদের একটা পার্সেন্টেজ, এটাই তাদের বিজনেস। আচ্ছা, সুতরাং আমরা কোনো অর্ডার যদি আমার দোষে হয়, আমি বুঝতেছি আমার দোষে হচ্ছে, বা আমি পারি নাই, পুরোটাই আমার দোষ, তখন আমি এখান থেকে ক্যান্সেল করে দিব, একদম সিম্পল, কোনো ঝামেলা নাই। আচ্ছা, আরেকটা হইতে পারে আমার দোষ নাই, ক্লায়েন্ট আমাকে 1 পেজের জায়গায় 10 পেজ করায় নিচ্ছে, বা ক্লায়েন্ট আমাকে এমন একটা জিনিস করতে বলছে যেটা আমার প্রথমে সে আমাকে বলে নাই, তার মানে কি আমার অর্ডারের রিকোয়ারমেন্টের মধ্যে ওইটা নাই। এখন এখানে ছোটখাটো জিনিস যদি হয়, যে একটা জিনিস চাইছে 1 পেজের জায়গায় আরেকটা পেজ রিকোয়েস্ট করছে, করে দিলাম, দুইটা সেকশন বেশি করে দিলাম, ওগুলো ডিফারেন্ট কেস। বাট আমাকে এমন একটা কঠিন ফিচার ইন্টিগ্রেট করতে বলতেছে যেটা আগে কথা ছিল না, তারপরও আমি চেষ্টা করছি, হয়নি, ক্লায়েন্ট ছাড়তেছে না এটার জন্য পেমেন্ট। বা অনেক সময় ক্লায়েন্ট এরকম করে, আসলে ক্লায়েন্টের ওয়েবসাইট ভালো লাগছে, কিন্তু টাকা না দেওয়ার জন্য ক্লায়েন্ট বলতেছে তোমার কাজ ভালো হয়নি।
কেন ভালো হয়নি, কোথায় মডিফিকেশন লাগবে, এগুলোও বলতেছে না। তার মানে ক্লায়েন্ট আসলে ঝামেলা করতেছে পেমেন্ট টেমেন্ট নিয়ে, ও টাকা পয়সা দিবে না বোঝা যাচ্ছে, কিন্তু আমার দোষ নাই। তখন আমরা কি করব, এই অর্ডার আইডিটা কপি করব। এই অর্ডার আইডিটা কপি করার পর আমি কি করব, এই অর্ডার আইডিটা নিলাম, নিয়ে আমি রেজুলেশন সেন্টারে সাপোর্টে যাব। বেসিক্যালি সাপোর্ট কোথায়, এই যে দেখো একটা সাপোর্ট আইকন আছে, সাপোর্ট আইকনে ক্লিক করলাম। তো তোমরা অলরেডি সাপোর্ট কিভাবে নিতে হয় তোমরা দেখছো। তুমি কে, ফ্রিল্যান্সার, কি নিয়ে প্রবলেম হয়েছে, তুমি এখানে অর্ডার নিয়ে প্রবলেম হয়েছে। হ্যাপি উইথ এখানে এরকম আসছে কেন, সুইচ করব না তাইলে, এরকম তো আসার কথা না। জাস্ট অর্ডার ইস্যু লিখলাম, অর্ডারের নাম্বার চাইতেছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা আসলে রানিং অর্ডার, কোনো ধরনের প্রবলেম নেই, আমি আসলে এখানে অর্ডার আইডি দিতেছি না। ওকে, তার মানে তোমরা এটা হচ্ছে ফাইবারের এআই সাপোর্ট আর কি। বেসিক্যালি আমাদের ফাইবারের হচ্ছে তোমার এটা একটা নতুন ফিচার, এটাকে আমরা বলি এআই সাপোর্ট, যেটাকে বেটা ভার্সন বলতেছে ওরা। এখনো ওরা আসলে ফুল ভার্সন লঞ্চ করেনি। এবং এইটা হচ্ছে আমাদের কোনো একটা ক্লায়েন্টের বা মেজর কোনো ধরনের ইস্যু যখন হবে, তখন আমরা কি করব, এই ধরনের সাপোর্ট নিব। তবে সাপোর্ট ইজ অলওয়েজ রিস্কি ফাইবারে। আর এখানে আমরা যে সাপোর্টটা দেখতেছি বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রিমিয়াম সাপোর্ট। হোয়াট ইজ প্রিমিয়াম সাপোর্ট? এটা হচ্ছে ফাইবার সেলার প্লাস নামে একটা সাবস্ক্রিপশন আছে শুধুমাত্র তাদের জন্য। আমাদের ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হবে। আমাদের ইন্টারফেসটা আমি স্ক্রিন শেয়ার অফ করে পরে যখন আমার স্ক্রিনে আসবো তখন দেখাই দিব। আচ্ছা, এখন তোমরা যে এআই সাপোর্টটা দেখতেছো এটা পুরোপুরি শুধুমাত্র সেলার প্লাস এবং বেটা ভার্সনে আছে। তো সাপোর্ট ইজ অলওয়েজ রিস্কি, এটা বললাম কারণ সাপোর্টে যখনই যাব তখনই এই অর্ডার নিয়ে ফাইবার ঘাটাঘাটি শুরু করে দিবে, এবং সেখানে আমার কোনো একটা মিস্টেক পেয়ে গেলে আমার একটা ওয়ার্নিং খাওয়ার চান্স থেকে যায়। সুতরাং সাপোর্টে যত কম যাওয়া যায়। যাই হোক, এখানে সাপোর্টে গিয়ে অর্ডার আইডিটা দিলে আমি জাস্ট লিখবো এখানে ক্লায়েন্ট আমাকে এতটুকু কথা ছিল, বাট আসলে এখন এতগুলো কাজ করাচ্ছে, এই জন্য আমি সাপোর্ট নিচ্ছি। ঠিক আছে, তখন ফাইবার কাস্টমার সাপোর্ট তোমাকে যে সলিউশনটা দিবে সেই অনুযায়ী আমি আগাবো। তাহলে ক্যান্সেল করতে চাচ্ছি না, কারণ আমার দোষ নেই, সেক্ষেত্রে এভাবে সাপোর্টে আসবো। আর নাম্বার টু হইতেছে আমার দোষ, তাহলে রেজুলেশন সেন্টার থেকে ক্যান্সেল করে দিব। সহজ না? তাইলে আমাদের এই ক্যান্সেল গুলা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মিউচুয়াল ক্যান্সেল আর একটা হচ্ছে কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল। এছাড়াও আরেকটা ক্যান্সেল আছে, অনেক সময় বায়ার নিজে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইতে পারে রেগে গিয়ে, অনেক সময় পাঠায়। ঠিক আছে, তো বায়ার ক্যান্সেল একটা ফ্যাক্ট। আর বায়ার ক্যান্সেলে বেসিক্যালি যেটা হয়, ইফেক্টটা একটু বেশি পড়ে আর কি। ঠিক আছে, গিগের মধ্যে র্যাঙ্কের ইফেক্ট একটু বেশি পড়ে। তুমি বুঝতেছো প্রথমেই যে ক্লায়েন্ট ক্যান্সেল করবে বা আমি আসলে পারতেছি না, তুমি নিজেই ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাও, যেটাকে আমরা বলি মিউচুয়াল ক্যান্সেল, এবং এটা কাইন্ড অফ কিছুটা সেফ। মানে যে কোনো ধরনের ক্যান্সেলেই তোমার অ্যাকাউন্টে এবং গিগে ইফেক্ট পড়বে। ইফেক্ট পড়বে মানে কি, প্রচুর বেশি পরিমাণে যদি ক্যান্সেল খেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের অর্ডার আসার সংখ্যা কমে যাবে।
ক্লায়েন্ট আসার সংখ্যা কমে যাবে। এই জন্য সবসময় আমাদের যেটা করতে হবে, ক্লায়েন্টের কাজ করার সময় বুঝে শুনে কাজ নিতে হবে, যাতে ক্যান্সেল না হয়। যে কোনো ক্যান্সেলে অ্যাকাউন্টে ইফেক্ট পড়বেই। তাহলে ক্যান্সেল আমি অনেকগুলো দেখাইলাম। এক হইতেছে আমি আমার এন্ড থেকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইলাম, আর দুই হইতেছে অনেক সময় বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবে। সব তুমি এই অর্ডার ড্যাশবোর্ডে দেখতে পারবা। বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইলো, এই যে নিচের দিকে দেখাবে তোমাকে, দিস বায়ার আস্কস টু ক্যান্সেল দা অর্ডার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো কি, কাস্টমার সাপোর্টে মেসেজ করে আমি ক্লায়েন্ট সম্পর্কে জানাইলাম যে আসলে ও যেটা করতেছে এটা তো ঠিক না, এটা আমার এরকম এরকম কথা ছিল না। সবাই বুঝছো ক্যান্সেল? জি ভাইয়া। আচ্ছা, এখন কোন একটা অর্ডার যখন শেষ হয়ে যায় সেরকম একটা ইন্টারফেস আমরা দেখে আসো। তো আমি আবার অর্ডারে যাচ্ছি, যে কোনো একটা কমপ্লিটেড অর্ডারে আমি একটু যাই। কমপ্লিটেড অর্ডার যেগুলো, সেটাতে আমি আসলে বুঝতে পারবো, মানে রিডিং রিভিউটা দেখাতে পারবো আর কি। হ্যাঁ, ধরো এই অর্ডারটাতে ঢুকলাম, এটা অর্ডার কমপ্লিট হয়েছে জুনের 15 তারিখ। তো এই অর্ডারটা যখন ক্লায়েন্ট দিছে, এটা $50 একটা অর্ডার ছিল। আচ্ছা, এখন যখন আমরা যে কোনো অর্ডার শেষ করি, সাধারণত ক্লায়েন্টের সাথে মেসেজ টেসেজ করলাম, করার পরে আমরা আমাদের এন্ড থেকে একটা ডেলিভারি করি, যেটা তোমরা একটু আগেই দেখলা অর্ডার ডেলিভারিতে। এই যে, তো এখানে দেখো ফাইবার দেখাচ্ছে যে আমি ডেলিভারি করছি। হ্যাঁ, তো ডেলিভারি করার সময় যে আমার টাস্ক কমপ্লিট, এই যে ছবি আপলোড করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো ডেলিভারি করার সময় ক্লায়েন্ট যদি মানে অর্ডারটা একসেপ্ট করে, তখন ক্লায়েন্টের কাছে একটা পপ আপ আসে। ওই পপ আপে ক্লায়েন্টের কাছে ফাইবার এই তিনটা বিষয়ে জানতে চায়: এই সেলারের কমিউনিকেশন লেভেল কেমন ছিল, এটা তোমাদেরকে অলরেডি আমি বলছি, দেখাইছি, তাই না? কোয়ালিটি কেমন ছিল, ভ্যালু অফ ডেলিভারি কেমন ছিল, সবগুলোতেই 5 5 5 দিছে, এবং যার কারণে টোটাল 5 স্টারই আসছে। এবং এটাকে আমরা রেটিং বলে থাকি। এছাড়াও ক্লায়েন্ট একটা সুন্দর রিভিউ লিখছে, আই লাভ ওয়ার্কিং উইথ ইউ। তাহলে আমরা এটাকে বলি রেটিং, এটাকে বলি রিভিউ। রিভিউটার আসলে অ্যাকাউন্টে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট নাই। এটা জাস্ট পরবর্তী ক্লায়েন্ট যখন দেখবে তোমার সম্পর্কে একটা কমেন্ট পড়বে। মেইন ক্যালকুলেশনটা হয় সাকসেস রেটে আমাদের এই রেটিংটা। সুতরাং এই রেটিংটা আমাদের ভালো রাখতে হবে। আচ্ছা, তো এই অর্ডারটা যখন ক্লায়েন্ট আমাকে, মানে আমি যখন ডেলিভারি করছি, ক্লায়েন্ট আমাকে একসেপ্ট করে এই রিভিউটা দিয়ে দিছে। আর একটা জিনিস হইতে পারে, ক্লায়েন্ট নাই, হাওয়া হয়ে গেছে। তো তখন অটোমেটিক্যালি তুমি ডেলিভারি দেওয়ার 3 দিন পরে মানে 3 দিনের মধ্যে ক্লায়েন্ট যদি একসেপ্টও না করে, আচ্ছা, ক্লায়েন্টকে যখন আমরা ডেলিভারি দিই তখন কি হয়, দুইটা অপশন আসে। এক, অর্ডার একসেপ্ট করো, অথবা মডিফিকেশনে পাঠাও। তোমার ভালো না লাগলে মডিফিকেশন রিকোয়েস্ট করো, আর ভালো লাগলে একসেপ্ট করে ফেলো। একসেপ্ট করলে অর্ডারটা কমপ্লিট হয়ে যায়, পেমেন্ট আমার কাছে চলে আসে, ক্লায়েন্ট রেটিং রিভিউ দিয়ে দেয়। আর ডিক্লাইন করলে বা মডিফিকেশনে পাঠাইলে তখন আমাদেরকে আবার ঠিকঠাক করে আবার ডেলিভারি করতে হয়। ঠিক আছে, সিম্পল প্রসেস। এখন 3 দিনের মধ্যে ক্লায়েন্ট যদি না আসে, কোনোটাই না করে, তখন কি হবে, ফাইবার অটোমেটিক্যালি অর্ডারটা কমপ্লিট করে দিবে, তোমার কাছে টাকাটা পাঠায় দিবে। আচ্ছা, এখন ওই রেটিং রিভিউটা তোমাকে পরবর্তীতে ক্লায়েন্ট এসে দিতেও পারে, নাও পারে। অনেক ক্লায়েন্ট রিভিউ দেয় না। আচ্ছা, রেটিং বা রিভিউ, তুমি অনেক সময় এরকম ভাবো যে আমি ক্লায়েন্ট কি দিছে দেখবো, তারপরে আমি রেটিং দিব। ব্যাপারটা এরকম না। ক্লায়েন্ট যখন তোমাকে রেটিং রিভিউ দিয়ে দিবে, তখন তোমার কাছে একটা পপ আপ আসবে, অর্ডার কমপ্লিট। মানে তুমি ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্টকে একটা রিভিউ দাও। সে রিভিউ দিছে, 5 স্টার, গ্রেট এক্সপিরিয়েন্স, ক্লায়েন্টকে ও রিভিউ দিছে। তারপরে গিয়ে সে নিজের রিভিউটা দেখতে পারবে, অর্থাৎ ওই ক্লায়েন্ট ওই ফ্রিল্যান্সারকে কি রিভিউ দিছে সেটা তুমি রিভিউ দেওয়ার পরে দেখতে পাবা। কারণ অনেক সময় এরকম হয় না, ক্লায়েন্ট আমাকে খারাপ দিছে, আমিও ইচ্ছে করে ক্লায়েন্টকে খারাপ দিলাম, আসলে ক্লায়েন্ট খারাপ ছিল না। এই জিনিসটা যাতে না হয়, ফাইবার এই সিস্টেমটা করছে। অর্থাৎ তুমি যখন অর্ডারটা ডেলিভারি করবা, ক্লায়েন্ট রেটিং রিভিউ দিয়ে দিবে, তারপরে গিয়ে তোমাকে একটা অপশন দেখাবে, কিন্তু দেখাবে না ক্লায়েন্ট কি রেটিং রিভিউ দিছে, তোমাকে বলবে ক্লায়েন্টকে রেটিং রিভিউ দাও। তুমি যখন ক্লায়েন্টকে রেটিং রিভিউ দিয়ে দিবা, তারপরে ক্লায়েন্ট তোমাকে কি দিছে সেটা তুমি দেখবে। এটা বুঝছো না সবাই? সহজ না? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। এই জিনিসগুলা তোমরা পদে পদে ফেস করবা যখন তোমার কাছে অর্ডার আসবে। তখন আমার এই আজকের ক্লাসের ভিডিওটা খালি দেখে রাখবা, এপিসোড নাম্বার মনে রাখবা। এই পার্টে অর্ডারের পেজের ভিতরে যত জিনিসপত্র আছে সব দেখাইতেছি।
সুতরাং এই ভিতরে যত ধরনের প্রবলেম হইতে পারে, একটা অর্ডার আসার পর কেমনে ডেলিভারি দিব, কেমনে কথা বলবো, কেমনে আসলে টাইম তো গেল কি করব, লেট হয়ে গেল কি করলো, ক্লায়েন্ট তো একসেপ্ট করতেছে না কি করবে, সমস্ত আনসার এই ভিডিওর ভিতরে পাবা। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি রেটিং রিভিউ বুঝে গেলাম। ভাইয়া এই ভিডিওটা কাইন্ডলি একটু উপরে দিয়ে দিন তাহলে ফিন ওকে, করে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সবসময় আমরা ক্লায়েন্টের সম্পর্কে অনেস্ট রিভিউ দিব। ক্লায়েন্ট আমার প্যারা দিছে, ক্লায়েন্ট যা করার কথা ছিল সেটার বাহিরেও কাজ করায় নিছে, এগুলা অবশ্যই আমরা লিখে দিব। তাইলে পরবর্তীতে ফ্রিল্যান্সার যারা আছে তারা দেখে বুঝতে পারবে এই ক্লায়েন্টটা কেমন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কোনো ক্লায়েন্টের কাজ নেওয়ার আগে আমরা আসলে ক্লায়েন্ট সম্পর্কে খুব বেশি জানার অপশন নাই। কিন্তু তোমার যদি সেলার প্লাস নেওয়া থাকে, হোয়াট ইজ সেলার প্লাস আমি একটু পরে আসতেছি। তো আমি যখন ক্লায়েন্টের মেসেজে যাই, দেখো সেলার প্লাস অ্যাকাউন্টে আমি যখন মেসেজে যাই বা কনভারসেশন অপশনে যাই, আমি কিন্তু পুরো ডিটেইল দেখতে পারি যে এই ক্লায়েন্টের কি অবস্থা, এই ক্লায়েন্ট প্রিভিয়াস ফ্রিল্যান্সারদের সাথে কি করছে, প্রিভিয়াস ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে কি রেটিং দিছে। দেখো এটা পুরো সেলার প্লাসের একটা বেনিফিট। দেখো তরা টরা ঢুকে গেছে। তো যখনই কোনো একটা ক্লায়েন্ট তোমাকে মেসেজ করবে, এটা আমি সেলার প্লাসের ক্লাসে দেখাবো, যখনই কোনো একটা ক্লায়েন্ট মেসেজ করবে হাতে ডান দিকে তুমি দেখতে পারবা এই ক্লায়েন্টের কি অবস্থা, ক্লায়েন্টের রেটিং রিভিউ কেমন। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি ডিটেইলে দেখতে পারবা। আচ্ছা, তারপর আমরা চলে যাব, এই ভিতরে আর কিছু নাই, সামারি শেষ। কি করছি, অর্ডার আসছে, ডেলিভারি করব, সময় পাইনি, লেট হয়ে গেছে, এক্সটেন্ড করার জন্য রিকোয়েস্ট পাঠাবো, হয় নাই কমপ্লিট, পার্সিয়াল রিফান্ড পাঠাবো, তাও পারতেছি না, পুরো টাকা পুরো অর্ডার ক্যান্সেল করে দিব। যদি হয় ফাইনালি যদি হয় ফাইনালি ডেলিভারি করলাম, ক্লায়েন্ট রেটিং রিভিউ দিছে, আমি রেটিং রিভিউ দিয়ে দিছি, কাজ শেষ, অর্ডার কমপ্লিট, কমপ্লিটেড ড্যাশবোর্ডে অর্ডারটা চলে যাবে। ওকে, এখন আমরা ছোটখাটো একটা জিনিস দেখবো যেগুলো হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স অপশনে আছে। মন দিয়ে খেয়াল করো, অ্যানালাইটিক্স এর ওভারভিউ অপশনে যদি যাই, আমরা তাইলে কি দেখি, এই অ্যাকাউন্টে $52,000 ইনকাম করা হয়েছে এখন পর্যন্ত। এই অ্যাকাউন্টে যে সমস্ত অর্ডারগুলো ঢুকে এটার অ্যাভারেজ সেলিং প্রাইস $101। অর্থাৎ অন অ্যাভারেজে ও বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে যে সমস্ত অর্ডারগুলো নেয় $100 অ্যাভারেজ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাভারেজ সেলিং প্রাইস ডিফাইন করবে, কি ডিফাইন করবে, তোমার পরের ক্লায়েন্টটা কেমন হবে। তুমি যদি সবসময় $20 অর্ডার নাও, তোমার অ্যাভারেজ সেলিং প্রাইস $20 হয়, তুমি যে সমস্ত ক্লায়েন্টদের স্পেন্ডিং $20, সে সমস্ত ক্লায়েন্টগুলোকেই তোমার কাছে পাঠাবে। তুমি যেমন ওর কাছে এখন আসবে 100, 110, 100, 150, 200 এই সমস্ত ক্লায়েন্টরা, বা 60, 70 এরকম আশেপাশে, 100-র আশেপাশে। তো এই অ্যাভারেজ সেলিং প্রাইস আমরা আস্তে আস্তে যখন 10-20টা অর্ডার কমপ্লিট করে ফেলবো, লেভেল 2 পার করে ফেলবো, তখন আস্তে আস্তে আমরা চেষ্টা করব ক্লায়েন্টের বড় অর্ডারগুলো নেওয়ার জন্য, বাড়ায় নেওয়ার জন্য। এটাকে যত উপরে নিতে পারবা তত ভালো। মনে রাখবা যে সমস্ত ক্লায়েন্টের মানে স্পেন্ডিং লিমিট ভালো, মানে বড় বড় অর্ডার দিতে অভ্যস্ত, ওই ধরনের ক্লায়েন্টরা ঝামেলাও কম করে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে সমস্ত ক্লায়েন্টরা ছোট অ্যামাউন্টের অর্ডার দেয়, $30, $50, পেঁচায়ও বেশি। ঠিক আছে? সুতরাং বড় ক্লায়েন্টরা একটু ভালো হয়। আর আমরা তো চাই অল্প কাজ করে বেশি ইনকাম করতে। এটার একটা চমৎকার ট্রিক্স হচ্ছে এভারেজ সেলিং প্রাইস বাড়াও আস্তে আস্তে। যদিও আমরা নতুন অবস্থায় আসলে এখন টাকা পয়সার কথা চিন্তা করতে না করছি, কিন্তু লেভেল 2 পার হয়ে যাবে যখন, তখন আস্তে আস্তে অর্ডারের অ্যামাউন্টগুলো বাড়ানোর চেষ্টা করো, তখন দেখবা বড় বড় ক্লায়েন্ট পাইতেছো। আচ্ছা, অ্যানালিটিক্স আর কি কি আছে, আমরা কতগুলো অন টাইম ডেলিভারি, 100%, টোটাল অর্ডার কমপ্লিট কতগুলা। আচ্ছা, জুলাইয়ের আর্নিং কত, $500 মতো। আচ্ছা, এখানে আমাদের আর্নিং এর একটা স্ট্যাট দেখা যায়, টোটাল সেলস কত লাস্ট 30 ডেজে, $1,600 সেলস। অর্থাৎ লাস্ট মানে এক মাসে ওর হচ্ছে $1,600, মানে $1,600 মতো ইনকাম হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। টোটাল 9টা অর্ডার কমপ্লিট করছে। আচ্ছা, এখান থেকে আমরা ফিল্টার করতে পারি যে লাস্ট 3 মাসে কত ইনকাম হয়েছে। লাস্ট 3 মাসে $4,800 বা $5,000 মতো ইনকাম হয়েছে। আচ্ছা, গুড। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম এখান থেকে, এই ওভারভিউ গুলো দেখতে পারি। আর একটু নিচে যদি নামি আমরা তাহলে, আচ্ছা এই জিনিসগুলো আমরা সেলার প্লাসের বেনিফিট আমি পরে দেখাবো। ওয়ার্ল্ড ডমিনেশনটা হচ্ছে ও কত পার্সেন্ট ওয়ার্ল্ডের ক্লায়েন্টদের সাথে কাজ করছে।
ওয়ার্ল্ডের 19% কান্ট্রির 19% সে কাভার করে ফেলছে। যেমন সে ইউএস এর ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের কাজ করছে, সে হচ্ছে থাইল্যান্ডের দুটো ক্লায়েন্টের কাজ করছে, ইজিপ্টের একটা ক্লায়েন্টের কাজ করছে, ইউক্রেনের একটা ক্লায়েন্টের কাজ করছে, ইউএস এর প্রায় 499টা ক্লায়েন্টের কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা ওয়ার্ল্ড ডোমিনেশন, মানে আমি কতগুলো কান্ট্রির ক্লায়েন্টের সাথে কাজ করলাম, এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, গেল। এবার রিপিট বিজনেস নামে একটা অপশন দেখতেছি। রিপিট বিজনেসে আমরা যখন যাব, তখন আমরা দেখব যে আমার আমার যে ক্যাটাগরি আছে, আমার এই ক্যাটাগরিতে রিপিট বিজনেস মানে একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো এবং সেই ক্লায়েন্ট আমার কাছে আবার আসছে কিনা, সেটাকে আমরা রিপিট বিজনেস বলতেছি। এই রিপিট বিজনেসে ওর স্কোর খুবই ভালো, 100-তে 97, আউটস্ট্যান্ডিং বলতেছে ফাইবার। আচ্ছা, রিপিট বায়ার কয়টা, রিপিট বায়ারের পার্সেন্টেজ কত, রিপিট বায়ারের কাছ থেকে আর্নিং কত, এই টোটাল জিনিসগুলো আমরা এখানে দেখতেছি। এটা হচ্ছে রিপিট বিজনেস। আচ্ছা, এছাড়া আমাদের যে অপশনগুলো দেখতেছি, গিগ পারফরমেন্স, অর্ডার ব্রেকডাউন, টপ কিওয়ার্ড এবং কিওয়ার্ড রিসার্চ, এই চারটা অপশনই তোমাদের জন্য থাকবে না। এই চারটা অপশন হচ্ছে ফাইবার সেলার প্লাস, অর্থাৎ প্রত্যেক মাসে তুমি যদি ফাইবারের একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাও $19 দিয়ে, তাইলে তুমি এই জিনিসগুলো দেখতে পারবা। এটার উপরে আমি নেক্সট ক্লাস যখন কথা বলবো তখন এই পার্টগুলো দেখতে পারবা, ঠিক আছে। আপাতত তোমরা সবসময় প্রোফাইলে ঢুকলে ওভারভিউ আর রিপিট বিজনেস এই দুটো জিনিস দেখতে পারবা, আর বাকিগুলা পাবা না, যেহেতু তোমার প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। প্রিমিয়াম অ্যাকাউন্ট যখন আমি দেখাবো, তখন আমি এই জিনিসটা দেখাই দিব, শেষ। তাহলে আমি বুঝলাম যে ফাইবারের অ্যানালিটিক্সে আমার এই ডাটাগুলো দেখা যায়, কতগুলা রিপিট বিজনেস, কতগুলা ক্লায়েন্টের কাজ করলাম না করলাম, ফাইবারে সবকিছু দেখা যায় এখানে, ঠিক আছে। আচ্ছা, মাই বিজনেস থেকে আমার একটা অপশন দেখা যাচ্ছে আর্নিং। এই আর্নিং অপশনটাতে আমরা যাই, এখানে কি দেখা যায়, এক মিনিট। হুম, আচ্ছা, আর্নিং, আর্নিং এ কত ডলার এখন এখন অ্যাভেলেবেল আছে, মানে সাধারণত আমরা যখন কোনো একটা অর্ডার ডেলিভারি করি, এই টাকাটা ফাইবার যখন আমাকে অর্ডারটা কমপ্লিট হয়ে যায়, এটা 14 দিন আমার জন্য আটকায় রাখে, অর্থাৎ 14 দিন পরে আমি এই টাকাটা পাবো, ঠিক আছে। অর্থাৎ ঠিক 14 দিন পরে আমি এই পেমেন্টটা পেয়ে যাব। এখন তখন আমার কাছে এই ডলারটা অ্যাভেলেবেল দেখাবে এবং আমি উইথড্র করতে পারবো, শেষ। তাহলে এটা হচ্ছে এখন কত অ্যাভেলেবেল আছে উইথড্র করার জন্য, শেষ। আচ্ছা, হাতের ডান দিকে এখানে হচ্ছে ফিউচারে পেমেন্ট কত ক্লিয়ার হচ্ছে, মানে পেমেন্ট বিং ক্লিয়ার্ড, আর হচ্ছে পেমেন্ট অফ অ্যাক্টিভ অর্ডারস, ক্লিয়ার হইতেছে এরকম $403 আছে। আর এখন অর্ডার অ্যাক্টিভ কিন্তু আমি ডেলিভারি করি নেই, এটা তো রানিং অর্ডার, সোজা কথা, $1600। তো $1600 কাজ চলতেছে, ও এখনো শেষ করে নাই বা ডেলিভারি দেয় নেই। ডেলিভারি দিয়ে দিছে কিন্তু টাকা আসে নাই, এটা হচ্ছে 403। ওকে। আর এটা হইছে ডেলিভারি দিয়ে দিছি, টাকাও চলে আসছে। এটা হইতেছে ডেলিভারি দিছি, টাকা এখনো আসে নাই, বাট আমি পাবো এটা কয়েকদিনের মধ্যে। আচ্ছা, তারপর এটা হইতেছে কি, ডেলিভারি দিয়ে দেইনি এখনো, কাজ চলতেছে, ডান। আর এটা টোটাল অ্যামাউন্ট অফ আর্নিং, আর এটা এক্সপেন্স। হ্যাঁ, বলো। ক্লায়েন্ট যদি মানে অ্যাডভান্স পেমেন্ট করে দেয় অনেক সময়, তাহলে ওটা কোথায় যাবে? অ্যাডভান্স পেমেন্ট আবার কেমন জিনিস? না, অনেক ক্লায়েন্ট থাকে না, ধরেন একটা প্রজেক্ট দিল, এর আগে আমি ওর কাজ করে দিছি, তো খুশি হয়ে বললো যে প্রজেক্টটা একটু ছোট, তো $20 বা $30 প্রজেক্ট আগে থাকতে পেমেন্টটা করে দিল, যে হ্যাঁ, এই ওটা কাজটা আমাকে করে ওটা দাও। যে আবার 14 দিনের ক্লিয়ারেন্সে চলে আসবে, এখানে চলে আসবে, টাকা ও ছাড়লে আচ্ছা এখানে আচ্ছা। চলে আসবে এবং 14 দিন পর এখানে চলে আসবে, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, টোটাল আর্নিং এটা, আর এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে আমরা ওই যে বিভিন্ন ধরনের অ্যাড বা মার্কেটিং করি, ওটা আমি পরে আসতেছি। গেল। তাহলে আমি আর্নিং এর জিনিসপত্র দেখে ফেললাম। আচ্ছা, তোমাদেরকে যে ব্রিফটা দেখাইছিলাম না, ব্রিফটা একটু এখন একটা অফিসিয়াল ভিউ দেখাই। তো আমার
ব্রিফে গেলে আমার যে সমস্ত ম্যাচগুলো আসে সেগুলো আমি এখানে দেখতে পাবো। এখন ওর কাছে কোনো ম্যাচ নাই। ম্যাচ ছিল, রেসপন্ড করছে এরকম কিছু ম্যাচ আমরা এখানে একটা দেখতেছি। একটা ফাইবারের ম্যাচ ছিল এবং এই ম্যাচটাতে সে রেসপন্স করছে। $400 ক্লায়েন্টের বাজেট ছিল। ক্লায়েন্ট কি কি চাইছে দেখছো, এই যে এইভাবে কিন্তু ব্রিফটা থাকে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে, তার পেড প্রোফাইল আছে, তার বাজেট $400, ইনস্টাগ্রাম এবং টিকটক ম্যানেজ করতে হবে, তার ইন্ডাস্ট্রি এটা, এরকম ডিটেইলে সে লিখে দিছে। এখন এছাড়াও ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এখান থেকে দেখা যায়। এবং আমরা যখন ক্লায়েন্টের এরকম একটা ব্রিফ আসে, সেটা ইয়োর ম্যাচ নামে যে অপশনটা আছে এইখানে দেখতে পাই। তাইলে আমরা ম্যাচে যেগুলো আসবে সেগুলো আইদার রিজেক্ট করব অথবা অ্যাকসেপ্ট করে ফেলবো। ঠিক আছে, এখানে যাতে পড়ে না থাকে। আচ্ছা, গেল ব্রিফের ব্যাপার স্যাপারটা গেল, এটা আমরা অলরেডি তোমাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, আমাদের আর্নিং এ আরেকটা অপশন ছিল সম্ভবত ক্যাশ অ্যাডভান্স। আচ্ছা, আর্নিং এ এই যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা হচ্ছে কি, আমরা যদি বিভিন্ন ধরনের ব্যাংক আসলে এখন লোন দেয়। তুমি লাস্ট 1 বছরে যত আর্নিং করছো কোনো ধরনের জামানত ছাড়াই সে অ্যামাউন্টের লোন কিছু ব্যাংক দিচ্ছে। তো তারা তোমার আর্নিং স্টেটমেন্ট যাবে, তুমি কতটুকু আর্ন করছো চুজ এ ডেট রেঞ্জে ক্লিক করে। আমি গত 1 বছর দেখতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ধরো জানুয়ারি 2021 থেকে বা জুলাইয়ের 2021 থেকে আমি দেখতে চাচ্ছি যে কত আর্নিং হয়েছে। জুন থেকে দিলাম, হ্যাঁ। ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করলে তোমাকে টোটাল স্টেটমেন্টটা দিয়ে দিবে। এই স্টেটমেন্টটা তুমি ব্যাংকে জমা দিয়ে তুমি সে অ্যামাউন্টের লোন নিতে পারবা। বা অনেক জায়গায় আসলে তোমার কাছে দেখতে চায় যে তুমি কত ডলার ইনকাম করছো, তুমি আসলেই ফ্রিল্যান্সার কিনা, এই জিনিসগুলো অনেক সময় প্রমাণ হিসাবে বিভিন্ন ইয়া টিয়া চাইতে পারে। ঠিক আছে, ফ্রিল্যান্সার আইডি কার্ড আছে, তারপর হচ্ছে তোমার নোম্যাড ভিসা দেয় অনেক জায়গায়, হ্যাঁ। এই সমস্ত জায়গায় তোমার হচ্ছে এই জিনিসগুলো দেখানো লাগবে, হ্যাঁ। এটা দিয়ে কি ব্যাংক স্টেটমেন্ট করানো যায়? না না, ব্যাংক স্টেটমেন্ট না, এটা হচ্ছে ব্যাংক যখন বিভিন্ন ধরনের এই যে লোন টোন দেয় তখন হচ্ছে আমরা উম, 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 এই ধরনের জিনিসপত্র লাগবে, এই ডকুমেন্টগুলো দেখানো লাগবে। আচ্ছা, ক্যাশ অ্যাডভান্স এটা হচ্ছে অনেক সময় ফাইবার যেটা করে যে তোমাকে, তোমার ভালো আর্নিং আছে, তোমাকে 5% বা 7% ইন্টারেস্টে তোমাকে কিছু অ্যাডভান্স দিবে। তো গেট ইউর ক্যাশ অ্যাডভান্স বাটনে ক্লিক করলে দেখো আমাদের ফাইবারে একটা ড্রপ ডাউন করে দিছে যে তুমি এখন এই অ্যাকাউন্টের আর্নিং হিসাব করে, ফাইবার নিজেই বলে দিছে তুমি এখন $2,500 পর্যন্ত ক্যাশ অ্যাডভান্স নিতে পারবা। এটাও ব্যাংক লোনের মতোই। তো সে এখন চিন্তা করলো, সে মনে করে এখন একটা বিয়ে শাদী করবে। এখন তার বিয়ে শাদীতে মনে করো 1.5 লাখ টাকা খরচ হবে। তাই যে $1,500 সিলেক্ট করলো। এখন দেখো এই $1,500 $1,800 ফাইবার কাটবে, অর্থাৎ তোমার কাছ থেকে ওই যে ব্যাংক থেকে আমরা যেরকম লোন নিলে আমাদেরকে কিছু এক্সট্রা পে করতে হয়, এটা আর কি। তো আমরা সাধারণত, কমিশন। হ্যাঁ কমিশন, আমরা সবসময় আসলে বলি ব্যাংক থেকে লোন, ফাইবার থেকে লোন, পেওনিয়ারও লোন দেয়, যে কোনো ধরনের লোন ভালো না। কেন ভালো না? আমার হাতে এখন, মানে এটা আমার কনসেপ্ট, যদিও আসলে অনেকের সাথে মিলবে না। তো আমার কাছে যা আছে, যেই টাকা এখন হাতে আছে, সেটা দিয়ে আমি খরচ করব আমার যাই এক্সপেন্স হোক। আমার ক্রেডিট কার্ড আছে, আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি কি করতে পারতেছি, এমন কিছু টাকা ওয়েস্ট করতে পারতেছি বা খরচ করতে পারতেছি আসলে যে টাকা আমার না, যেটা ফিউচারে আমাকে দিতে হবে। এবং এটা মাথায় একটা ভালো রকমের প্রেশার ক্রিয়েট করে। যারা আসলে লোন টোনে পড়ছো তারা নিশ্চয়ই বুঝবা। এটা এমন একটা জিনিস, একটা আহ পাওনাদার যখন তোমার কাছে টাকা চায়, তুমি আসলে ন্যাচারাল লাইফ লিড করতে পারবা না। ঠিক আছে। আবার ফাইবারে তোমার আর্নিং কমে গেছে, তুমি ভাবতেছো ভাই ফাইবার থেকে তো আমার টাকা কেটে নিয়ে নিবে, অটো অটো আর্নিং আসতেছে, বাট হঠাৎ করে তোমার গিগের র্যাঙ্ক হারায় ফেললো। তখন তোমার যত লেট হবে এই এই অ্যামাউন্টের পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে। তো আমার সাজেশন হচ্ছে জিনিসগুলো না নেওয়াই ভালো। বাট দেখো এই অ্যাকাউন্টের আর্নিং হিসাবেও কিন্তু এখন $2.5 লাখ লোন নিতে পারে, আড়াই না প্রায় $3 লাখ, না হইলো 2,80,000 টাকার মতো সে লোন পাচ্ছে ফাইবার থেকেই। কোনো কাজ করা লাগবে না, কন্টিনিউ করবে ওর অ্যাকাউন্টে। ভাইয়া সামহাও আমার অ্যাকাউন্টটাই থাকবো না বন্ধ হওয়ার পর, সেক্ষেত্রে কি হবে? এই সমস্ত কেসে আসলে ওদের
ধরো অ্যাকাউন্ট তো আর ক্যান্সেল করবে না তোমার, তো তোমার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যে সমস্ত অর্ডারগুলো আসছে ওগুলো থেকে অটোমেটিক্যালি পেমেন্ট টেমেন্ট কেটে নিয়ে যাবে, ঠিক আছে? আর সাধারণত এরকম হয়নি, লোন থাকা অবস্থায় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিসেবল হয়নি। গিগের র্যাঙ্ক ট্যাঙ্ক হারাইতে পারে, সেক্ষেত্রে তোমার লোনের যে অ্যামাউন্টটা একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের মধ্যে না দিতে পারলে অ্যামাউন্টটা বাড়ে আর কি। আচ্ছা, এই গেল আমাদের ক্যাশ অ্যাডভান্সের ব্যাপার স্যাপার। ওকে, সো ফাইবারের ভিতরে জিনিসগুলো এগুলোই, তারপর আমরা একটু ড্যাশবোর্ড থেকে ঘুরে নিয়ে এসে আসো। প্রথমে আমরা ড্যাশবোর্ডে গেলাম। আর ড্যাশবোর্ডে আমার প্রোগ্রেস বাটনে যখন যাচ্ছি, লেভেলের প্রোগ্রেস বাটনে যখন যাচ্ছি, তখন আমরা দেখতেছি এরকম একটা জায়গায় সে আছে যে নতুন লেভেল থেকে লেভেল 1 পার করতে, এটা হচ্ছে নিউ সেলার, সে নিউ সেলার থেকে লেভেল 1 পার করে আসছে, লেভেল 1 পার করে লেভেল 2-তে এখন আছে। তার সামনের যে মাইলস্টোন সেটা হচ্ছে টপ রেটেড ব্যাচ। এখন টপ রেটেড ব্যাচে যাওয়ার জন্য তার সমস্ত রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে আছে অলরেডি, তোমরা দেখতেছো। কারণ এখনো কেন টপ রেটেড দেয় নেই, কারণ আমরা বলছি এটা ম্যানুয়ালি হ্যান্ড পিকেন। দেখো ওর প্রথম যে টিকটা আছে সাকসেস স্কোর 9, 10-এর মধ্যে তার 7 লাগবে, সেখানে 9 আছে গ্রিন। সেকেন্ড যে টিকটা আছে রেটিং, তার রেটিং 4.7 লাগতেছে, সেখানে তার 5ই আছে। রেসপন্স রেট 100-এর মধ্যে 90 লাগবে, তার 100ই আছে। অর্ডার 40টা অর্ডার কমপ্লিট করার কথা, সেখানে তার 600 অর্ডার কমপ্লিট। 20টা ক্লায়েন্টের কাজ করার কথা, 300 ক্লায়েন্ট কাজ করে ফেলছে। আর্নিং $10,000 হওয়ার হইলেই দিয়ে দেওয়ার কথা, সেখানে $52,000 আছে। তারপরও কিন্তু তাকে টপ রেটেড দেয় নেই, কারণ তুমি ক্রাইটেরিয়া মেট করছো, এটা আমরা বলি আসলে টপ রেটেড নমিনেটেড সেলার বলি, হ্যাঁ, টপ রেটেড নমিনেশন পেয়ে আছে কিন্তু টপ রেটেড দেয় নেই, ঠিক আছে? তো এরকম অনেক কেস হয়, অনেক সময় আমি এরকমও দেখছি 1500-1600 অর্ডার কমপ্লিট টপ রেটেড ব্যাচ দেয়নি, ঠিক আছে? এটা নিয়ে আসলে টেনশনের কিছু না, এটা ফাইবারের পুরো ম্যানুয়ালি হ্যান্ড পিকেন। তো এটা হলো আমাদের অর্ডারের ড্যাশবোর্ড, ঠিক আছে, প্রোফাইলের ড্যাশবোর্ড আর কি। আর মাই বিজনেস থেকে অর্ডার দেখলাম, ব্রিফ দেখলাম, গিগ দেখলাম, প্রোফাইল তো বুঝছোই, আর্নিংও দেখলাম। আচ্ছা, গ্রোথ অ্যান্ড মার্কেটিং এ আমরা এটা একটু পরে দেখবো, ফাইবারের অ্যাডটা আর কি, ফাইবারের অ্যাডটা আমরা পরে দেখবো। আচ্ছা, আর অ্যানালিটিক্স থেকে আমরা ওভারভিউ আর রিপিট বিজনেস এই দুইটা পাবো। কিন্তু এই যে নিচের যেগুলো দেখতেছো গিগ পারফরমেন্স, অর্ডার ব্রেকডাউন, এগুলো কিন্তু সেলার প্লাসের বেনিফিট লিখে দিছে। অর্থাৎ তুমি সেলার প্লাস সাবস্ক্রিপশন যদি প্রত্যেক মাসে $19 করে দাও, তাইলে তুমি এই জিনিসগুলো দেখতে পারবা, নাইলে নাই। পিটিজি, সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সেলার মালিহা। প্লাস নিলে কি অর্ডার আসতে কোনো সহযোগিতা হয়? না, এরকম কিছু না। থ্যাংক ইউ মালিহা ফর শেয়ারিং দ্য স্ক্রিন। এখন আমি আসো স্লাইডে চলে আসি। আমার আমার স্লাইডে আমি যেটা দেখাইতেছিলাম, আমরা কোন কোন জায়গায় আছি, আমরা কি কি কভার করে ফেলছি একটু দেখে ফেলি আসো। আমরা আজকে অর্ডার দেখছি কেমনে কাজ করে, কুইক রেসপন্স, অটো রেসপন্স জানি অলরেডি, লেট ডেলিভারি থেকে কেমনে বাঁচবো, অর্ডার ডেলিভারি কেমনে করব, এবং ক্যান্সেলেশন গুলো কিভাবে ম্যানেজ করতে হয়, বায়ার ক্যান্সেল, মিউচুয়াল ক্যান্সেল, কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল, পার্শিয়াল রিফান্ডও দেখাইলাম, ক্লায়েন্টের রেটিং রিভিউ দেখাইলাম, ফাইবারের অ্যানালাইটিক্স দেখাইলাম, রিপিট বিজনেস দেখাইলাম, ফাইবারে আর্নিং এবং পেন্ডিং ক্লিয়ারেন্সটা দেখাইলাম, ফাইবারে ক্যাশ অ্যাডভান্সটা দেখাইলাম। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, 5 মিনিটের একটা ব্রেক। ওকে, ফেক ক্লায়েন্টের ছবি অলরেডি দেখাইছি, এরকম ফেক ক্লায়েন্ট আসবে। প্রফেশন দেখাই ফেলছি, আইডি ভেরিফাই কে দেখাইছিলাম। ভাইয়া হুম, আইডি ভেরিফাই দেখানো হয়নি, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই ওটা দেখানো হয়েছে। ভাইয়া আমরা কয়টা থেকে কয়টা অ্যাক্টিভ থাকলে ফাইবারে ভালো হয়? তারপরে রাতে যতক্ষণ পারো, 12টার পরে।
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা যতক্ষণ পারো। আচ্ছা আমরা একটু আইডি ভেরিফাই দেখে ফেলে আসো। সো ডিজিটাল সার্ভিস অ্যাক্ট অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নে একটা নতুন জিনিস ইম্পোজ করছে, যেটা হচ্ছে ফাইবার আইডি গুলো যদি ভেরিফাই না থাকে তাহলে আসলে ওরা সার্ভিস সেল করতে পারবে না, বা গিগ গুলো আসলে সেলারদের কাছে ভিজিবল থাকবে না। সো দ্যাট আমাদের যেটা করতে হবে, আইডিটা ভেরিফাই করতে হবে। এবং 2023-এর আগে যে সমস্ত অ্যাকাউন্ট এই প্রসেসে ভেরিফিকেশন সব। আচ্ছা এটা হচ্ছে এখন সব অ্যাকাউন্টই লাগবে। তো অলরেডি আমরা কিন্তু আউটসাইড অফ ফাইবার দিয়ে ভেরিফাই করে রাখছি, বাট আমার কাছে যখন অর্ডার আসা শুরু হবে রেগুলার, তখন আমার কাছে আবার ভেরিফাই চাইতে পারে, আবার নাও চাইতে পারে। ফাইবার যখন ভেরিফাই চাবে উপরে নোটিফিকেশন দিবে, ভেরিফাই ইওর আইডেন্টিটি, উপরে নোটিফিকেশন দিবে, মেইলও পাঠাবে, ইনবক্সে কোনো মেসেজ করবে না, মনে রাখবা। উপরে নোটিফিকেশন দেখাবে লাল করে, হ্যাঁ, ভেরিফাই ইওর আইডি, লাল না কালো করে দেখাবে ভেরিফাই ইওর আইডেন্টিটি। তো ওইটাই আমরা কেমনে করবো দেখো। সবগুলো সেলারের অ্যাকাউন্টে করতে হবে। এবং আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে, যেটা প্রথমে আমাদের অ্যাকাউন্টে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গেলে আমরা প্রথমে W9 যে ফর্মটা আছে, এটা আমি ইউএস পার্সন কিনা নো দিয়ে সেভ করব। তারপর নিচের দিকে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে গেলে আমরা আইডি ভেরিফাই করার অপশন পাবো। অথবা আমি পোস্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টুইটার নামে একটা লিঙ্ক দিছে ফাইবার, এবং এই টুইটার লিঙ্কে গেলে আমরা দেখবো দুইটা অপশন আসবে ভেরিফাই করার জন্য, বা এখান থেকে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করলে আমরা সেম জায়গায় চলে যাব। তো এই ভেরিফিকেশন প্রসেসে আমাদের যদি মনে হয় আমাদের ফাইবারটা হচ্ছে আমাদের মেইন জব, তাইলে আমরা প্রাইমারি জব হিসেবে সিলেক্ট করবো। আর যদি মনে হয় আমি আসলে পার্ট টাইমার হিসেবে ফাইবারের সময় দিচ্ছি, সেক্ষেত্রে আমি আউটসাইড অফ মাই প্রাইমারি জব অপশনটা চুজ করবো। আচ্ছা, আউটসাইড যদি আমরা চুজ করি আমাদের আর কিচ্ছু করার দরকার নেই। আমরা যদি নেক্সটে যাই আমরা দেখবো ইউ আর অল সেট, আর কিছুই যাবে না। আর যদি এটা আমার মেইন প্রফেশন হয়ে থাকে, সো এটা আসলে ওপেন, মানে যে আসলে প্রাইমারি জব হিসেবে সার্ভ করতে চাচ্ছি সে প্রাইমারি সিলেক্ট করব। আর যে মনে হচ্ছে আমি আসলে পার্ট টাইম হিসেবে কাজ করতেছি ফাইবার পার্ট টাইমার, সেক্ষেত্রে আমি আউটসাইড চুজ করবো। আচ্ছা, আর প্রাইমারি হিসাবে যদি আমরা চুজ করি, আমরা যদি নেক্সট অপশনে যাই, আমাকে বলতেছে আমার বিজনেসটা কি রেজিস্টার্ড করা আছে কিনা। সো আমরা যেহেতু সবাই সিঙ্গেল সেলার, সো রেজিস্টার না করারই থাকার কথা। তারপর রেজিস্টার করা থাকে ইয়েস দিব, আর যেহেতু আমাদের রেজিস্টার করা নেই আমরা নো অপশন দিব। দেন আমি মানে এটা হচ্ছে কি, অনেকের বিজনেস করে, ধরো আমার ফাইবার একটা এজেন্সি আছে, আমি 4-5 জন মেম্বার নিয়ে কাজ করি, এবং আমি একটা কোম্পানির নাম দিলাম, মনে করো ওয়েব ব্যাটালিয়ন, এটার এগেনস্টে আমার একটা ট্রেড লাইসেন্স আছে, একটা টিন সার্টিফিকেশন আছে, তখন আমার এটা রেজিস্টার্ড বিজনেস। কিন্তু এখন তো সবাই আমরা নিজের নাম দিয়ে করছি, তাই না? সো আমরা সলো ফ্রিল্যান্সার, সবাই বিজনেস রেজিস্ট্রেশন আছে কিনা নই দিব, তাই না? ওকে। নেক্সটে ক্লিক করলাম। ফোন নাম্বার ভেরিফাই চাবে, যদি ফোন নাম্বার ভেরিফাই করা থাকে ফাইন ডান, যেমন এই অ্যাকাউন্টে ফোন নাম্বার ভেরিফাই করা আছে ঠিক দেখাচ্ছে। এরপর আমাদের পার্সোনাল ইনফরমেশন বসাইতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলাম, বিগিন ভেরিফাই। লোকেশন বাংলাদেশ, সিলেক্ট। একদম নিচে আই কনসেন্ট, কন্টিনিউ। এটা এনআইডি কার্ড। ফার্স্ট নেম অ্যাজ এন আইডি কার্ড, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টটা খোলার ক্ষেত্রে কি ইমেল অ্যাড্রেসটা দিলাম সেটা দিব, আমি আমার ফোন নাম্বারটা দিব, এবং অ্যাড্রেসটা টাইপ করবো অ্যাজ পার এনআইডি কার্ড। অ্যাড্রেসটা বসানোর পর আমি যদি নেক্সট দিই, আমার কাছে সিটি এবং পোস্টাল কোডটা চাচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট। নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, সো এখন আমার কাছে ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট চাচ্ছে। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করে দিচ্ছি। তো আমি যদি ল্যাপটপে থাকি, আমি ল্যাপটপের মাধ্যমে এই যে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা আমি যখন এই ক্যামেরার সামনে ধরবো, খেয়াল রাখতে হবে লাইটের রিফ্লেকশনে যাতে আমার এই লেখাগুলো ঝাপসা না হয়ে যায়, বা লেখার উপরে যাতে লাইটের রিফ্লেকশনটা না পড়ে। তারপরে আমি ছবিটা তুললেই আমাদের কাজ ডান। আর যদি মনে হয় আমি মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো তুলতে পারবো, তখন আমাদের আরেকটা অপশন থাকবে, অর্থাৎ আমি এই ক্যামেরাতে চুজ না করে কন্টিনিউ টু অ্যানাদার ডিভাইস অপশনে চুজ করব, এবং এখানে একটা কিউআর কোড দিবে। এই কিউআর কোডটা দিয়ে আমি যদি মোবাইলে স্ক্যান করি, সাথে সাথে মোবাইলে ক্যামেরা দিয়ে স্ক্যান করলে আমি আহ মোবাইল দিয়ে ছবিটা
আপলোড করার সুযোগ পাবো। অর্থাৎ তোমার এখন ম্যাক্সিমাম আইফোন টাইফোনে এখন কি হয় যে ক্যামেরা দিয়ে স্ক্যান করা যায়। আর কারো যদি ক্যামেরা দিয়ে স্ক্যান না হয়, বিভিন্ন স্ক্যানার অ্যাপ আছে, যে গুগল অথেন্টিকেটর বা যে কোনো একটা স্ক্যানার অ্যাপ দিলেই একটা লিঙ্ক পাবা, ওই লিঙ্কে গেলেই ছবি আপলোডের অপশন পাবা, মানে ছবি তোলার অপশন পাবা এনআইডি কার্ডের। এটি একটা ইজি প্রসেস, আই হোপ ভাইয়া সবাই যারা সেলার অ্যাকাউন্ট ভেরিফাই। কিছু বলতেছো কেউ? জি ভাইয়া, বলতেছিলাম এখানে তো ড্রাইভিং লাইসেন্সের অপশন আসছিল। হুম। সেক্ষেত্রে আমার যদি একের অধিক অ্যাকাউন্ট থাকে, আমি যদি একটা অ্যাকাউন্ট এনআইডি দিয়ে আরেকটা দিয়ে আরেকটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করি, কোনো প্রবলেম হবে কি? আচ্ছা, বেসিক্যালি একটা মানুষের একটাই আইডেন্টিটি হয়, হ্যাঁ। তারপরও যদি আমার একটা আইডি নষ্ট হয়ে গেছে, তাহলে নিয়ম হচ্ছে ফাইবারে তুমি আর কাজ করতে পারবা না, মানে অফিসিয়াল নিয়ম হচ্ছে এটা। তারপরও তুমি যদি মনে করো যে না, আমি আসলে অন্য ডিভাইস দিয়ে অন্য একটা আইডেন্টিটি দিয়ে ম্যানেজ করবো, সমস্যা হয় না, ঠিক আছে। ওকে। এই করি নেই। আচ্ছা ভাই, ভাইয়া আমার তো অ্যাপিল করা অ্যাকাউন্ট ছিল, সেটা 14 দিনের মধ্যে তারা চাইছিল, ভেরিফাই চাইছিল। আমি তো যখন ভেরিফাই করছি আমার কাছে তারা লোকেশন বা আমার অ্যাড্রেস জানতে চায়নি, ডিরেক্ট আমার এনআইডি কার্ড আচ্ছা, হ্যাঁ, এই আর যে এখন এনআইডি কার্ডের এখন মালিকের এটা ফেস ভেরিফিকেশন এখন করি। একটু চেঞ্জ হয়েছে ভাই, ঠিক আছে। এই আর কি, তোমার কাছে ভেরিফিকেশন চাই ফেলছে, আর কোনো ঝামেলা নেই। ওকে, যাদের চাই নেই তাদেরকে এখন এই প্রসেস যাবে। দ্যাটস ইট। এভাবে আমরা আইডি ভেরিফাই করে ফেলবো। আইডি ভেরিফাই করে ফেলবো মানে এটা এরকম না আমার যখন মন চায় তখন করবো, এরকম না। ফাইবার যখন চাবে তখন তোমাকে ভেরিফাই করতে হবে, শেষ। ফাইবার রিভিউ চেঞ্জের কথাটা আমি অলরেডি বলছি না? অর্থাৎ আমরা এখন বায়ার আসলে চাইলে তোমার রিভিউ চেঞ্জ করতে পারবে। একটা কমপ্লিকেটেড জিনিস, 14 দিনের মধ্যে ফাইবার এর কোনো ক্লায়েন্ট যদি ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকটা এডিট করতে পারবে 14 দিনের মধ্যে। কিন্তু তুমি যদি ক্লায়েন্টকে রিভিউ দিয়ে দাও, অর্থাৎ তুমি, আমরা কি হয়, ক্লায়েন্ট আমাকে রেটিং দিছে, আমিও ক্লায়েন্টকে সাথে সাথে রেটিং দিয়ে দিলাম। তুমি যদি ক্লায়েন্টকে রেটিং দিয়ে দাও, তাইলে আর চেঞ্জ করতে পারবা না, মানে বায়ার আর চেঞ্জ করতে পারবে না তোমার রিভিউ। দেখো আমার পড়াটা দেখো, যেহেতু সাধারণত অর্ডার কমপ্লিটের 14 দিনের মধ্যে ক্লায়েন্ট চাইলে রেটিং রিভিউ চেঞ্জ করতে পারে। অনেক সময় হয় না, ভুলে রেটিং রিভিউ খারাপ দিয়ে দিছে, 4 স্টার দিয়ে দিছে, বুঝে নাই ক্লায়েন্ট। কিন্তু তুমি যদি, তুমি তো আর দেখতে পারবা না, পারবা তুমি কত স্টার দিছে? কখন দেখতে পারবা? তুমি যখন রিভিউ দিয়ে দিবা ক্লায়েন্টকে, তখন তুমি দেখতে পারবা এই 4 স্টার দিছে আমাকে। তখন ক্লায়েন্টকে সামহাও ম্যানেজ ট্যানেজ করলা যে কেন 4 স্টার দিছো বা এরকম এরকম, যদি এগুলো বলা নিষেধ ফাইবারে। তারপরও যদি তুমি কোনোভাবে বলো, সে যদি চেঞ্জ করতে চায় পারবে না, কারণ তুমি তাকে রেটিং দিয়ে দিছো। সুতরাং এই আপডেটটা আসলে ইফেক্টিভ কোনো আপডেট না, তাই না? ইফেক্টিভ না তো, তুমি তো দেখার আগে ও চেঞ্জ, মানে তুমি দেখে ফেললে রিভিউ আর চেঞ্জ করতে পারবে না ক্লায়েন্ট। হ্যাঁ ভাইয়া, সেটাই তো, আমি তো তাহলে রিভিউ না আমি না না দিলে রিভিউ, তারটা দেখতে পাচ্ছি। সেটাই সেটাই, আমি তো আমার রিভিউ যদি বায়ারকে আমি না দেই, তাইলে তো আমি আমি আমাকে কত দিচ্ছে সেটাও আমি দেখতে পারতেছি না। আবার নিয়ম করছে কি, আমি যদি রিভিউ দিয়ে দিই তাহলে আর চেঞ্জ করতে পারবো না ক্লায়েন্ট, তাহলে একদমই একটা বাজে একটা আপডেট এটা। তারপরও এখানে একটা রিকমেন্ডেশন আছে, দেখো, যেহেতু সেলার ফিডব্যাক দেওয়ার আগে বায়ার কি রিভিউ দিল সেটা দেখা যায় না, আর রিভিউ দেখার জন্য সেলারকে ফিডব্যাক দেওয়ার পর, মানে সেলার যখন ফিডব্যাক দেয় সেটার পর আর বায়ার রিভিউ চেঞ্জ করতে হবে না, তাই খুব একটা এফেক্টিভ আপডেট না। তারপর কোনো ক্লায়েন্ট ভুলবশত কম রেটিং রিভিউ দিয়ে দিতে পারে, সেটা ক্লায়েন্ট চাইলে নিজে নিজে রিভিউ চেঞ্জ করতে পারে। তাই সেলারদেরকে অনুরোধ করা হয়েছে, বায়ার রিভিউ দেওয়ার কিছুক্ষণ, অন্তত পক্ষে একদিন অপেক্ষা করে বায়ারকে রিভিউটা দাও, ঠিক আছে? একদিন অপেক্ষা করো, এর মধ্যে যদি ক্লায়েন্ট ভুলভাল করে থাকে সে ঠিকঠাক করে ফেললো, এই, দ্যাটস ইট। 56 নাম্বার, সরি 55 নাম্বার স্লাইড পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে রেজেন্ট করো।